রয়েছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই দল নিয়ে সবাই কিন্তু প্রশংসাই করছে যে দলটা ভালোই হয়েছে, ঠিক আছে। কিন্তু প্লেয়াররা যদি ফর্মে না থাকে সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো দল হলেও কিন্তু সমস্যা, যেটা যদি খারাপ দল মানে যা দল রয়েছে দলটা ভালোই রয়েছে, এই দল নিয়ে ভালো খেলা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তবে কি বলবো, অনেক সময় ভালো খেলতে পারে না, মানে অনেক সময় মানে ভালো টিম নিয়ে অনেক সময় জেতা সম্ভব হয় না। আর তার আগে একটা কথা বলি, পাকিস্তানে তো যেতে হতো ফটোশ্যুট করতে, যে দলের যারা ক্যাপ্টেন তাদেরকে, কিন্তু রোহিত শর্মাকে বিসিসিআই কিন্তু কোনোভাবেই ছাড়তে চাইছে না, তাকে কোনোভাবেই কিন্তু ছাড়তে চাইছে না, মানে পাকিস্তানে পাঠাতে চাইছে না, যে একটা ফটোশ্যুট করবে ফটোশ্যুট করতে চাইছে না, তারা বলতে চাইছে যে এইখানেই রাখতে, তারা কিন্তু সেটাই চাইছে, ঠিক আছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত রোহিত শর্মা যায় কি যায় না। রোহিত শর্মা মনে হয় যেতে পারবে না, তার কারণ বিসিসিআই যেতে মানা করেছে এই জন্য, এবং খেলবেও না, পাকিস্তানের বিপক্ষে খেলবে কিন্তু অন্য মাঠে খেলবে। আর ভারত পাকিস্তান ম্যাচ হতে কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর অল্প কয়েকদিন বাকি, সেই ম্যাচটাই দেখার ইন্টারেস্টিং, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচটা। আর ভারতের যে প্লেইং ইলেভেন যে রয়েছে, যারা যারা খেলেছে তারাই কিন্তু থাকবে, আমার যতদূর মনে হচ্ছে তারাই থাকবে। মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যারা খেলেছিল প্রায়, শুধু সিরাজ বাদ পড়েছে। সিরাজের বাদ পাওয়া নিয়ে ওরকম কিন্তু একটা ব্যাপার, মানে সিরাজের ব্যাপারটা নিয়ে একটা প্রশংসা কেউ করছে, কেউ নিন্দা করছে, এটা কেন তাকে নেওয়া হলো না। তো অনেকে বলছে যে ফর্মে নেই, তাকে বাদ দিয়ে ভালোই করেছে, কিন্তু সে কিন্তু একজন ভালো সে কিন্তু একজন কিন্তু ভালো প্লেয়ার। এবার সে যদি খেলতে না পারে তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তা ওপেন হয়তো করবে রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়াল, টপ অর্ডারদের ভালো পারফরমেন্স করতে হবে, ফিনিশারদের হার্দিক পান্ডার ভালো ফিনিশ করতে হবে, অক্সারের ভালো ফিনিশ করতে হবে, তাহলে ভালো হবে, তাহলে জিততে পারবে, না হলে সমস্যা, ঠিক আছে। আসল জায়গায় যে যদি জিততে না পারে, লড়াই করতে না পারে, আর আবুধাবির পিচ কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু স্পিন উইকেট হয়ে যাবে, এবং স্পিনার ওই জন্যই কিন্তু বেশি নিয়েছে। আর সিরাজের প্রথমের কার্যকারিতা কিন্তু সিরাজের প্রথম দিকে বেশি, পরের দিকে কিন্তু কার্যকারিতা কম, এমনটাই কিন্তু বলেছেন কিন্তু এই এই যে রোহিত শর্মা, ঠিক আছে। ওই জন্য কিন্তু নেয়নি, কিন্তু রোহিত শর্মাকে অনেকে ট্রল করছে যে রোহিত শর্মা নিজে কি পাচ্ছে, রোহিত শর্মা নিজে তো খেলতে পারছে না, সেই নিয়ে কিন্তু রোহিত শর্মার ব্যাপারটা নিয়ে ট্রল করছে। তো এখন দেখা যাক কি হয়, ঠিক আছে, কি হতে চলেছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির এটাই মোটামুটি আপডেট আসে, আইপিএলের বিভিন্ন আপডেট আসছে, যেগুলো যেগুলো আপডেট মোটামুটি আসছে সবই কিন্তু দিয়েছি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিটা অস্ট্রেলিয়ার দলটাই বেশি শক্তিশালী লাগছে, যেরকম অলরাউন্ডার ভালো রয়েছে তেমনি বোলার ভালো রয়েছে, ব্যাটসম্যানরা ভালো, ওরা কি আসল টাইমে একজন খেলতে না পারলেও আরও দুইজন খেলে দেয়, সেই জন্যই বেটার, একজন না খেলতে পারলে আর দুজন রান করে দেয়, যার কারণে কিন্তু ভালো। আর ভারতের আবার কি একটা ম্যাচে খেললো, আবার দুটো ম্যাচে খেলতে পারলো না প্লেয়াররা, ধারাবাহিকভাবে দুটো তিনটে প্লেয়ার রান করে আর খেলতে পারে না, আসল জায়গায় যে বিশেষ করে খেলতে পারে না, আসল জায়গায় যে মেন খেলতে পারে না। এই শ্রেয়াস হোক বা কেএল, প্রত্যেকে ব্যর্থ। কেএল এবং ঋষভ পান্তের মধ্যে হয়তো বাঁহাতি দিক থেকে দেখতে গেলে পান্তকে খেলানো উচিত, আর যদি ডানহাতির দিক থেকে দেখতে গেলে তাহলে কেএল রাহুলকে খেলানো উচিত, বা বেটার কাউকে যদি খুঁজতে হয় তাহলে কেএল রাহুলকে খোঁজা উচিত। তবে কেএল রাহুলই বেটার, ঋষভ পান্তের তুলনায় ঋষভ পান্ত চলে না, ঋষভ পান্ত যেরকম লেভেলের প্লেয়ার ওয়ান ডেতে চলে না, টেস্টে ঠিক আছে, টেস্টে ভালো করে, ঠিক আছে, ওয়ান ডেতেও ভালো না, আবার টি-20তেও ভালো না, কিন্তু কেএল রাহুল কিন্তু আবার ওয়ান ডেতে বেটার, ওয়ান ডেতে কিন্তু বেটার অনেকটাই। টি-20তে একসময় ভালো খেলতো, তারপর আর খেলতে পারেনি, টেস্টও মোটামুটি চলে যায়, মোটামুটি অত ভালো না, কিন্তু কেএল রাহুলই বেশি ভালো উইকেট কিপিং করে। এবং আগে তো উইকেট কিপার প্রথম প্রথম উইকেট কিপিং করতো, তারপরে তো প্লেয়ার হিসেবে খেলতো, তারপর যখন ঋষভ পান্ত খেলতে না পারতো বিরাট কোহলি কেএল রাহুলকে উইকেট কিপিং করাতো, 5 নম্বরে খেলাতো। এই কেএল রাহুলই 3 নম্বরে খেলতে পারে, ওপেন করতে পারে, 4 নম্বরে খেলতে পারে, 5 নম্বরে খেলতে পারে, সব জায়গাতে খেলতে পারে। আর ঋষভ পান্তকে নিলে এক জায়গাতেই বাধা ধরা খেলাতে হবে, সেই জন্য কেএল রাহুলকেই খেলানোই দরকার। আর যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মা এই দুজনকে পার্টনারশিপ করতে হবে, বিরাট কোহলি যদি ফর্মে চলে আসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে ভারতীয় দল। 1 ফেব্রুয়ারি মুম্বাইতে তাদের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবে। আর সত্যি কথা বলতে স্যামসনের জন্য আমার খারাপ লাগছে, হরভজন সিং বলেছেন যে ও রান করেও বাদ পড়ে, কিন্তু আমি জানি 15 জনই দলে সিলেক্ট হবে, কিন্তু আমার মনে হয় স্যামসনের ব্যাটিং এই ফরম্যাটের জন্য মানানসই, মানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পায়নি, সে না পাওয়া নিয়ে কিন্তু বলেছেন। ওর গড় 55 থেকে 56, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
উইকেট রক্ষক হিসেবে নেই, দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে। এইটা মেন কথা, তাকে নেয়নি, গৌতম গম্ভীর নিতে চেয়েছিল, কিন্তু রোহিত শর্মা আর অজিত আগারকার আবার ঋষভ পান্তের দিকে গেছে, এই জন্য ঋষভ পান্তকে নেওয়া হয়েছে। এই জন্য ক্যাপ্টেনের ওপর অনেক কিছু নির্ভর করে, যে ক্যাপ্টেন কাকে সুযোগ দেবে বা না দেবে, কাকে বাদ দেবে, এগুলো সব ক্যাপ্টেন ঠিক করে। কিন্তু এগুলো কিন্তু কোনো কেউ যে একজনই ঠিক করে এমন একজনের মত থাকে, দুইজনের মত থাকে না, যার কারণে কিন্তু সেই প্লেয়ার ভালো থাকা সত্ত্বেও কিন্তু সুযোগ পায় না। আবার অনেকে খারাপ প্লেয়ার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে, তার কারণ একমাত্র তাকে সাপোর্ট করছে। এই জন্য এইখানেই ব্যাপারটা হয়, এইভাবেই কিন্তু সঞ্জু স্যামসন বাদ পড়েছে। আর মেন কথা, বাহাতি যদি ব্যাটসম্যান থাকতো তাহলে বাদ পড়তো। ঈশান কিষানকেও তো ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়নি, সেখানেও তারও তো রেকর্ড খারাপ না, তাকেও তো নেওয়া হয়নি, অনেক ভালো প্লেয়ারই বাদ পড়েছে। এই যে ঈশান কিষানকে নেওয়া যেতে পারতো, কিন্তু সেও তো উইকেট কিপার ছিল, কিন্তু ঋষভ পান্তকে নেওয়া হয়েছে। ঋষভ পান্ত, KL রাহুল, ঈশান কিষান, এই তিনজনই উইকেট কিপার। আর 4 নম্বর উইকেট কিপার এই সঞ্জু স্যামসন। এই চারজনই তো বর্তমানে উইকেট কিপার রয়েছে। ধ্রুব জুড়েল, জিতেশ শর্মা, এরা তো T20-তে সুযোগ পায়, এরা তো আর এখানে সুযোগ পায় না। ওরা উইকেট কিপার রয়েছে। ভারতে এখন অনেকগুলো উইকেট কিপার, আগে যেমন উইকেট কিপার ছিলই না, যার কারণে মহেন্দ্র সিং ধোনি বছরের পর বছর খেলে গেছে, তারপরে ক্যাপ্টেন্সি করতো, যার কারণে ঋদ্ধিমান শাহও সুযোগ পায়নি। ঋদ্ধিমান শাহ, তার আগে পার্থিব প্যাটেল ছিল, ওদের কোয়ালিটি ছিল না মানছি, কিন্তু যদি কম থাকতো, এবার যদি ধোনি না থাকতো, ওদেরকে খেলাতো, যে ভালো না পারলেও খেলাতে হতো। এখন তো অনেক রকম ভ্যারিয়েশন রয়েছে উইকেট কিপারের, ঠিক আছে, সেটাই আমি বলতে চাইছি। আর এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার দলটা যেমন, সাউথ আফ্রিকার দলটাও খুব একটা খারাপ না, ঠিক আছে। আর ক্যাপ্টেন্সিটা ভালো করতে হবে রোহিত শর্মা, ক্যাপ্টেন্সিটা মাঝে ভুলভাল করে ফেলে, ওইটাই সমস্যা। স্বামীকে ফর্মে থাকতে হবে, তাহলে ভালো হবে। আর বুমরা যদি না খেলতে পারে, প্রচণ্ড সমস্যা হবে, সেক্ষেত্রে দুর্বল হয়ে যাবে। যদি বুমরা না থাকে, সেই জায়গায় হার্ষিত রানাকে নেবে বলেছে, সেই জায়গায় একমাত্র পারফেক্ট বিকল্প ছিল সিরাজ, কিন্তু হার্ষিত রানাকে যদি নিয়ে থাকে, চলে না ওয়ান ডেতে। T20-তে তাও চলে, ওয়ান ডেতে এখনই সুযোগ দিলে ভুল হয়ে যাবে। গৌতম গম্ভীর সেখানে যদি ভালো না করতে পারে, গৌতম গম্ভীরকে কিন্তু ছাঁটাই করে দেওয়ার একটা চান্স নেবে। 2025 IPL-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারে, সেটাই ভিডিওতে বলবো। 2025 IPL-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে, শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে পারে সুনীল নারিন হওয়ার একটা বড় মতো সম্ভাবনা রয়েছে। IIL T20 লিগে কিন্তু দারুণ পারফরমেন্স করছে আবুধাবি নাইট রাইডার্স, এবং সেখানে কিন্তু ক্যাপ্টেন্সি করছে সুনীল নারায়ণ সেরকমভাবে খেলতে না পারলেও ক্যাপ্টেন্সিটা কিন্তু ভালোই করছে। তার ক্যাপ্টেন্সিতে কিন্তু 3টে ম্যাচ জিতে ফেলেছে অলরেডি আবুধাবি নাইট রাইডার্স, 3টে ম্যাচ হেরেছে। সেই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কিন্তু সুনীল নারিনও হতে পারে। ভেঙ্কটেশ আয়ার ওদিকে আবার চোটের জন্য রয়েছে, এই জন্য ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক করলেও করতে পারবে না, মানে করার ইচ্ছা থাকলেও করতে পারবে না। হয় নারিনকে অধিনায়ক করতে হবে, তা না হলে রাহানেকেও করতে হবে, তা না হলে করতে হবে রিঙ্কু সিংকে। এই তিনজনের মধ্যে যে কোনো কেউ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে চলেছে 100% বলতে পারি। ডেভিড উইলি কিন্তু দুর্ধর্ষ বল করছে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। জ্যাসন হোল্ডার অথবা ডেভিড উইলি, এই দুজন প্লেয়ারের মধ্যে যদি কাউকে IPL-এর নিলামে, মানে IPL থেকে নিয়ে IPL-এ কিনে নেয় কাউকে, এদের দুজনের মধ্যে অ্যান্ডি স্নোকে রিপ্লেসমেন্ট হিসেবে, তাহলে যে খুব একটা খারাপ হবে সেটা কিন্তু বলছে না, কেন ফর্মে রয়েছে, ফর্মে থাকা বোলার কিন্তু নেওয়া দরকার। তবে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা চিন্তার বিষয়, সেটা হলো অ্যান্ড্রে রাসেল কিন্তু ব্যাট হাতে কিন্তু দুরন্ত ফর্মে ব্যাট করছে, কিন্তু বল হাতে কিন্তু বল করছেই না, সে চোটের জন্য পুরোপুরি ফিট না, ফিল্ডিংও খুব একটা ভালো করতে পারছে না, এটা একটা সমস্যার বিষয়। তাকে যদি IPL-এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়ে দেওয়া যায়, সেটা খুব একটা খারাপ হবে না, কিন্তু ব্যাটটাই প্রতি ম্যাচে যে ব্যাট করবে রাসেল, এমন কোনো কথা নেই। সে একজন অলরাউন্ডার, সে ব্যাট করতে না পারলেও অন্তত বোলিংয়ে উইকেট নিয়ে কিন্তু ম্যাচ জেতাতে পারতো, কিন্তু শুধুমাত্র ব্যাটিংয়ের ওপর ভরসা করে যদি তাকে খেলাতে হয়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় সমস্যা। তার কারণ একজন অলরাউন্ডারের যদি বল না করতে পারে, সেক্ষেত্রে সমস্যা, তাকে খেলাতেও হবে বিদেশি কোঠায়, এবং মানে বল করতে পারবে না, ওইদিকে একটা সমস্যা, ঠিক আছে। আর সুনীল নারিন কিন্তু ক্যাপ্টেন্সি মোটামুটি ভালো হচ্ছে। সুনীল নারিন ক্যাপ্টেন্সি করার থেকে আমার মনে হয় দেশি কাউকে ক্যাপ্টেন করাই বেটার, ওর থেকে রাহানেকেই ক্যাপ্টেন করে দিতে পারতো, সেটাই ভালো হতে পারতো। রাহানে কিন্তু আবার রঞ্জি ট্রফিতে ফর্মে নেই, কিন্তু রাহানেকে আমরা দেখলাম যে T20 লিগগুলোতে ফর্মে ছিল, কিন্তু এখানে কিন্তু ফর্মে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।